অর্থাৎ কাকদ্বীপ নোনা থিয়েটারের কর্মীরা শুধুমাত্র সংস্কৃতি চর্চাতেই সীমাবদ্ধ থাকি না, বৃহত্তর সমাজের প্রতিও আমাদের যে প্রত্যক্ষ দায়বদ্ধতা রয়েছে তাও আমাদের কাছে কোনোভাবেই অস্বীকৃত নয়। আর তা মাথায় রেখেই আমরা গত 5ই অগস্ট 2020 থেকে বর্তমানে গোটা পৃথিবীতে যে সংকটময় পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের তরফ থেকে আমরা একটা জনসচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নিয়েছি। নোভেল করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 নিয়ে যে বার্তা আমরা দিতে চাইছি আমাদের এই কাকদ্বীপ নোনা থিয়েটারের মঞ্চ থেকে, সেই বার্তায় আমরা আমাদের পাশে আজ পেয়েছি কাকদ্বীপ BPHC মেডিকেল অফিসার শ্রী গৌরহরি মণ্ডল মহাশয়কে, পেয়েছি সাব ডিভিশনাল পুলিশ অফিসার কাকদ্বীপ সাব ডিভিশন শ্রী অনিল কুমার রায় মহাশয়কে। আমরা আমাদের থিয়েটার গ্রুপের পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানিয়েছি। এবার যে উদ্যোগে আমরা সামিল হয়েছি অর্থাৎ নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19 নিয়ে যে প্রচারাভিযানে আমরা সামিল হয়েছি, সেই প্রচারাভিযানে আমরা তাদেরও সঙ্গী হিসেবে দিয়ে কৃতজ্ঞ, আমরা অভিনন্দিত। আমি প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাবো ডাক্তার শ্রী গৌরহরি মণ্ডল মহাশয়কে। তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে অর্থাৎ যে সময় থেকে এই পরিস্থিতি উদ্ভূত হয়েছে সেই সময় থেকে এ পর্যন্ত তিনি একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবে কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা এখনো করে চলেছেন। একটু আগেই তিনি বলছিলেন যে আমরাও রীতিমতো আতঙ্কিত, যে কোনো মুহূর্তেই আমরাও সংক্রমিত হয়ে যেতে পারি। তো তার সেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনব। পাশাপাশি স্বাস্থ্য প্রশাসনের দিক থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সংক্রমিতদের জন্য, কিংবা আমরা যাতে সংক্রমিত না হতে পারি সেজন্য স্বাস্থ্য প্রশাসনের কী কী জনসচেতনতামূলক বার্তা রয়েছে তা তিনি আমাদের জানাবেন। আমি শ্রী গৌরহরি মণ্ডল মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। কাকদ্বীপ নোনা থিয়েটারের মঞ্চ থেকে আপনাদের সবাইকে এই ভয়াবহ পরিস্থিতিতে আমার হৃদয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। 2019 সালের ডিসেম্বর মাস আমরা প্রথম জানতে পারি চীনে উহান প্রদেশে এক মারাত্মক ভাইরাসে শয়ে শয়ে মানুষ আক্রান্ত হয়েছে। আমরা তখন গোটা পৃথিবীর সঙ্গে ভারতবাসী হিসাবে তখনও আমরা এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিইনি। ক্রমান্বয়ে এই ভাইরাসের আক্রমণ গোটা পৃথিবীকে আতঙ্কিত করে তুলেছিল। বাধ্য হয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 30শে জানুয়ারি 2020 জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করে। তারপরেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তখন 11ই মার্চ 2020 অতিমারী হিসাবে, প্যান্ডেমিক ডিজিজ হিসাবে এটাকে ডিক্লেয়ার করে। প্রথমে আমরা ভেবেছিলাম যে ভারতবাসী হিসাবে চীন পরবর্তীকালে ইতালি, আমেরিকা, ব্রাজিলে যেভাবে সংক্রমণ হচ্ছে আমাদের অনেকটা কম বলে আমরা অনেকটা অবহেলাও করেছিলাম হয়তো, কিন্তু ক্রমান্বয়ে এটা খারাপ পর্যায়ে এসেছে। সার্স করোনা ভাইরাস 2 এই যে ভাইরাসটি, এই ভাইরাসটি মূলত শ্বাসনালীকে আক্রমণ করে এবং তারপরে আস্তে আস্তে শ্বাসকষ্ট এবং অনেকেই সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে মৃত্যুর মুখে ঢলে পড়ছে।
তো কিভাবে এই রোগটা ছড়ায়? মূলত সর্দি কাশি থুতুতে যে ড্রপলেট তৈরি হয়, সেই ড্রপলেটের মাধ্যমে এই ভাইরাসটা বেরিয়ে যায় এবং আশেপাশে যারা থাকে তারা কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। দ্বিতীয়ত, ডাইরেক্ট কন্ট্যাক্টে আমি যদি আক্রান্ত হই, আমার গায়ে হাতে কোথাও যদি ভাইরাস লেগে থাকে, আমার সংস্পর্শে যারা আসবে তারা কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে। তৃতীয়ত, আমি কোথাও চায়ের দোকানে বা কোথাও গল্প গুজব করছি, সেখানে যদি আমার কাশি সর্দি কাশি হয়, সেখানে যে থুতুটা পড়ে থাকছে, সেই থুতুতে যদি আমার হাত লাগে, সেই হাত যদি চোখ কান মুখে লাগে, তাহলে কিন্তু আমি আক্রান্ত হয়ে যাব। মূলত ট্রান্সমিশনটা সংক্রমণের এই যে পথটা, এই পথে সংক্রামিত হচ্ছে। কি হয়, আমরা প্রথমে বুঝতেই পারি না, কোনোভাবে আমাদের ক্ষমতা নেই যে এটা ওনার আক্রান্ত হয়েছে কি অন্য কোনো ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার কারণ হলো, সাধারণ সর্দি কাশি জ্বর যেরকমই হয়, প্রথমেই আমাদের কাছে লক্ষণটা সেভাবেই নিয়ে আসে। একটু জ্বর হয়, কখনো কখনো শুকনো কাশি হতে পারে এবং প্রচণ্ড দুর্বল হতে পারে। যদি চিকিৎসা না করা যায় সঠিক সময়ে, শেষে শ্বাসকষ্ট আরম্ভ হয়। অক্সিজেন স্যাচুরেশনটা সাধারণত আমাদের 98 থেকে 100% হয়, কিন্তু করোনা ভাইরাসের আক্রমণের ফলে শ্বাসকষ্টে এত খারাপ অবস্থায় যায় যে 90-এর নিচে যখন চলে আসে, তখন আমরা বলি যে অত্যন্ত সংকটজনক অবস্থায় আছে সেইগুলো। সাধারণত করোনা ভাইরাসে আক্রমণের ফলে রেসপিরেটরি ডিস্ট্রেস, যে আমাদের শ্বাসনালী আক্রমণের ফলে আমাদের অক্সিজেনের স্যাচুরেশনের পরিমাণটা 90-এর নিচে নেমে গেলে তখন আমরা তাকে খারাপ করি। তাছাড়াও কিছু কিছু কমন সিমটমস দেখা যায়, যেমন গোটা গায়ে প্রচণ্ড যন্ত্রণা হয়। একটু আগে আমরা রুগীর লোক বলছিল করোনা পজিটিভ হওয়ার পর সে ভালো হয়ে যাওয়ার পরেও তার মশাধিককালে প্রচণ্ড গায়ে যন্ত্রণা হচ্ছে, মাসল লেগ হচ্ছে, মাসল পেনটা হতে পারে, গলা ব্যথা হতে পারে। এমনকি কোনো কিছুই নেই, আমাদের কাছে এমন রুগী এসেছে শুধু ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করেছে, তার আমরা লালা পজিটিভ পেয়েছি, এমনও হতে পারে। দেখা গেছে এগুলো কিছুই নেই, শুধু কয়েকদিন ধরে তার কোনো কিছু ভালো লাগছিল না, তার কোনো কিছু খাওয়াতে টেস্ট পাচ্ছিল না, সে নাক দিয়ে কোনো গন্ধই বুঝতে পারছিল না, পচা গন্ধ আসছে কি কী গন্ধ আসছে কিছু বুঝতে পারছে না, তার টেস্টটা করে গেছে, গন্ধটাও বুঝতে পারছিল না। এরকম মানুষজনকেও লালারসে পরীক্ষা করে দেখা গেছে সে পজিটিভ হয়েছে। তারপরে আমাদের এই সমস্ত ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে কী হতে পারে। এই যে গোটা পৃথিবীতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, আমরা কাউকে এরকম কোনো সিমটমস আসলে কাউকে কিন্তু ছেড়ে দেবো না, সবাইকে কিন্তু টেস্ট করা খুবই প্রয়োজন। এর আগে আমরা বলছি নোভেল করোনা ভাইরাস, কারণ সম্পূর্ণ নতুন ভাইরাস। এটা একটা কথা বলি যে 2020 সালে সার্স রোগ হয়েছিল, তখনও কিন্তু করোনা ভাইরাস ছিল, সেই করোনা ভাইরাস ছিল করোনা ভাইরাস 1, আর এখন যেটা হচ্ছে সার্স করোনা ভাইরাস 2। কিছু পার্থক্য আছে ভাইরাসটার মধ্যে। তখন কিন্তু হয়েছিল 2020-2007 সালে কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল। তো আমাদের এই মুহূর্তে যেটা করা উচিত, যেহেতু এখন পর্যন্ত আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাসের যথার্থ চিকিৎসা নেই, তেমনভাবে কোনো ওষুধ এখন আবিষ্কৃত হয়নি এবং এখনও পর্যন্ত কোনো ভ্যাকসিন বাজারে আসেনি। তাই আমাদের কাছে এই ভাইরাসের থেকে রক্ষা পাওয়ার যে একমাত্র পথ, এটাকে প্রতিরোধ করা। তো আমরা সাধারণ মানুষ হিসাবে কীভাবে প্রতিরোধ করতে পারি? প্রতিরোধ আমরা অনেকভাবে করতে পারি। মূলত আমাদের কোনো ভয় না পেয়ে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে হবে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে এবং কিছু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যে পদ্ধতিতে ট্রান্সমিশনটা হয় সেগুলোকে বন্ধ করতে হবে। যেমন ধরুন, সবসময় জন্য মাস্ক পরে থাকতে হবে। যারা চশমা পরার প্রয়োজন হয় না, আমি বলবো তারা জিরো পাওয়ারের চশমা ব্যবহার করুন।
চোখের মাধ্যমেও এটা ছড়াতে পারে। স্যানিটাইজার নিন, যেখানে যে সমস্ত স্যানিটাইজারে অন্ততপক্ষে 70% অ্যালকোহল আছে, সেই স্যানিটাইজার ব্যবহার করবেন ঘন ঘন, অথবা সাবান জলে হাত ধুতে হবে, ফ্রিকোয়েন্টলি ধুতে হবে ঘন ঘন, এবং সেটা কখনোই 40 সেকেন্ডের কম হলে হবে না। এটা মাথায় রাখতে হবে। একটু সাবান নিলাম, জল দিয়ে ধুয়ে নিলাম, এটা কিন্তু হচ্ছে না। অন্ততপক্ষে 40 সেকেন্ড সাবান দিয়ে হাতটা ধুতে হবে। এবং আমরা রাস্তাঘাটে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, আমাদের মধ্যে যে ডিস্টেন্সটা, ফিজিক্যাল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বজায় রাখতে হবে। কতটা বজায় রাখতে হবে? আগে বলা হয়েছিল যে 1 মিটার রাখলে যথেষ্ট, কিন্তু এখন যেহেতু এটা একটা নতুন জিনিস, তো এখন বলা হচ্ছে যে 1 মিটারও কিন্তু যথেষ্ট নয়, এটাকে অন্ততপক্ষে 2 মিটার, তার মানে প্রায় 6.5 ফিট দূরত্বে আমাদের থাকতে হবে। তাহলে আমরা যদি এই সাধারণ স্বাস্থ্যবিধি, এবং আমাদের যে একটা অভ্যেস আছে সবসময় চোখে মুখে হাত দেওয়া, এটা থেকে বিরক্ত থাকে। আমরা বাজারে যাব, আমরা কাজের স্থানে যাব, আমার বাড়িতে গিয়ে সমস্ত জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করবো, এটা আলাদা রাখতে হবে। আমি বলবো যে কভার দেওয়া জুতো, ফুল হাতা জামা, যারা আমরা প্রতিবারই সবসময় জন্য বাইরে যাচ্ছি, তাদের কিন্তু এটা হলে খুবই ভালো। এই ধরনের প্রিভেনশনটা যদি আমরা করতে পারি, তাহলে যদি আমার সামনে একজন ব্যক্তি কোভিড পজিটিভ পেশেন্ট থাকে, তাহলে কিন্তু আমার দেহে ভাইরাসটা প্রবেশ করতে পারবে না। দ্বিতীয়ত, ইমিউনিটি পাওয়ার যদি না বাড়ে, তাহলে কিন্তু দেখা যাবে যে খুব কম ভাইরাস যদি আমার শরীরে প্রবেশ করে, অন্য কারোর দেহে যদি এটা প্রবেশ করতে তা হতো না, কিন্তু আমার হয়ে যাচ্ছে, আমার লক্ষণ দেখা যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে হবে। আমি একটা গল্প করি, মানে সত্যি কথা বলি, আমাদের পশ্চিমবঙ্গে কয়েকটা জায়গাতে ভাইরাসের আক্রমণ কম, যেমন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, পুরুলিয়ার কিছু অংশ, এবং এখনও বলা যায় কোচবিহারের কিছু অংশ, যেখানে করোনা ভাইরাসের আক্রমণের তীব্রতা দুটোই কম। ধরে নেওয়া হচ্ছে যে ওখানকার মানুষজনের ইমিউনিটি পাওয়ারটা আমাদের থেকে হয়তো বা একটু আলাদা হবে, যার জন্য ভাইরাস দিয়ে প্রবেশ করলেও তাদের সিমটমস হওয়া যাচ্ছে না, আর তেমনভাবে আক্রমণ হচ্ছে। তা আমরা কীভাবে সাধারণ মানুষ হিসেবে কীভাবে আমাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে পারি? আমরা সাধারণত যা খাই তাই খেতে হবে, তার সঙ্গে প্রোটিনের পরিমাণটা একটু বাড়াতে হবে। মূলত মাছ, ডাল থেকে যে প্রোটিন পাওয়া যায়, অ্যানিমেল প্রোটিনটা, মাংস, ডিম, এটা একটা জিনিস। আর দুটো জিনিস আমি বলবো, একটা হচ্ছে লেবু জাতীয় সাইট্রাস ফ্রুট, লেবু জাতীয় খাওয়া, এমনি কাঁচা লেবু খেতে পারে, মোসামি লেবু খেতে পারে, কমলা লেবু খেতে পারে, তার সঙ্গে একটু ভিটামিন ডি ট্যাবলেট এবং জিঙ্ক, এই যে কম্বিনেশনটা, এগুলো আমাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে সাহায্য করে। এবং ইমিউনিটি পাওয়ার যদি বাড়ে, একটা ঘটনা আমরা দেখছি, একজন মানুষকে করোনা ভাইরাসের লোড বেশি পজিটিভ, কিন্তু তাকে আক্রমণ করতে পারবে না। পজিটিভ আছে, তাকে আমরা সেভাবে রেখেছি, আইসোলেশনে রেখেছি, 14 দিন পরে নেগেটিভ হয়ে গেছে এবং সে একদম ঠিক আছে। আমরা যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি এই মুহূর্তে, ভারতবর্ষে প্রায় 140 কোটি বেশি জনসংখ্যা, এবং প্রতিদিন গতদিন পর্যন্ত প্রত্যেক সেকেন্ডে প্রায় 44-45 জন ভারতবাসী এই রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি অত ভবিষ্যতে যদি এরকম চলে, তাহলে আমরা প্রায় বেশিরভাগ মানুষের তো আক্রান্ত হয়ে যেতে পারি, পজিটিভ হয়ে যেতে পারি। আমাদের ভাবনারও কিছু নেই। আমরা যদি এই নিয়মবিধিগুলো মেনে চলি এবং আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে যদি বাড়াই, ঠিকঠাক চলি, একটু ছোটোখাটো ব্যায়াম করা, একটু হাঁটাহাঁটি করা, সেটাকে ঠিক রাখতে পারি। যদি আমি পজিটিভ হয়ে যাই, আমাকে কিন্তু ততভাবে কাজ করতে পারবো না, কারণ আমাদের যে জনঘনত্বের দেশ, এখানে পজিটিভ হওয়াটা আগামী দিনে খুবই সম্ভাবনা আছে। তৃতীয় যে জিনিসটার কথা না বললে নয়, যে আমরা যারা শুনেছেন, পেপারে দেখেছেন, কিছু মানুষ মারাও যাচ্ছে, তাতে দেখা গেছে সেই মারা যাওয়া মানুষগুলোর মধ্যে প্রায় 70-75 তাদের দেহে অন্য একটা ওষুধ ছিল, কোমরবিড ডিজিজ বলা হয়। যেমন সঙ্গে সঙ্গে
এই ভাইরাসের আক্রমণ আছে, তার সঙ্গে তার হাইপারটেনশন আছে, উচ্চ রক্তচাপ আছে, অথবা সুগার বেশি আছে, ডায়াবেটিস আছে, অথবা কিডনি ডিজিজ আছে, অথবা হার্টের অন্য কোনো রোগ আছে। যদি এইগুলো থাকে তাহলে কিন্তু তার চিকিৎসাও এর সঙ্গে করতে হবে এবং যথাযথ চিকিৎসা করতে হবে। তা না হলে তারা কিন্তু তাদের যে অবনতিটা, তাদের সংকটজনক পরিস্থিতি বেশি হচ্ছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যারা এখন প্রেশার ওষুধ খান, ডায়াবেটিসের ওষুধ খান, তারা কিন্তু সঠিক থাকার জন্য তাদের ওষুধগুলো কখনোই আর বন্ধ হবে না, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে এবং সেগুলোও পেয়ে যাবে, এগুলো থেকে অপকার হবে। এটা তো গেল আমাদের চিকিৎসা, আমরা কীভাবে ভালো থাকবো। এখন একটা নতুন পরিস্থিতি উদ্ভব হয়েছে, যেটা আমরা প্রতিদিন চিকিৎসা করতে গিয়ে দেখছি, ব্লকে, আমাদের ব্লকেই দেখছি, সব ব্লকে একই রকম, যেটা হলো যে মানুষটা ভালো হয়ে গেল, তাকে ছেড়েও আমরা দিয়েছি, সে হোম বা হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছি, বাড়িতে গিয়ে দেখা গেছে প্রতিবেশে তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে। প্রতিনিয়ত এই ধরনের পরিস্থিতির মধ্যে করতে হচ্ছে। এটা যদি না হয়, সাধারণ মানুষ হিসাবে আমরা কিন্তু এটা আমাদের দেখতে হবে, আমাদের সবাইকে এটা দেখতে হবে। সেও তো আমাদের বাড়িতেও ছিল, তারা আজকে পজিটিভ হয়েছে, তাকে তো ঘৃণা করে লাভ নেই, তাকে তো বাধা দিয়ে লাভ নেই, তাকে কিন্তু ঘরেই থাকতে দিতে হবে। আপনার বাড়ির ছেলে, তাকে সে যাতে আরও ভালো থাকে, পঞ্চায়েতের মাধ্যমে হোক, বিভিন্ন জায়গা থেকে হোক, যে অর্গানাইজেশন থেকে হোক। কারণ এই দেখা যায় যে সে অত্যন্ত গরিব শ্রেণীর মানুষ, তার এখনও 6 থেকে 8 সপ্তাহ ভালো পুষ্টিকর খাওয়া দরকার, তার ইমিউনিটি পাওয়ারটা ঠিক রাখতে হবে, কোমরবিড ডিজিজগুলোকে চিকিৎসা করাতে হবে। তার যদি সংস্থান না থাকে, আমি বলবো যে বিভিন্ন যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে বা বিভিন্ন ক্লাব, পঞ্চায়েত, স্বস্বাস্থ্য সংস্থা যারা আছেন, তারা কিন্তু এটা দেখবে। তাদের এখনও 1.5 মাস থেকে 2 মাস আরও সুস্থ থাকতে হবে। তারপর আপনারা দেখেছেন যে ইমিউনিটি পাওয়ারটা যদি ঠিকঠাক না থাকে, নতুন করে নতুন সংক্রমণ হওয়ার চান্স বেশি থাকছে এবং সেটা হচ্ছে। তো আমরা আসুন, পৃথিবীতে এই মুহূর্তে গোটা পৃথিবীতে করোনার ঝড় উঠেছে, পৃথিবী প্রায় অশান্ত হয়ে গেছে, ঠিকই, কিন্তু এটা যদি এই ঝড় একদম থামবে, সে খেতে গেলে যাতে আমরা ভালো থাকতে পারি, সে পরিবেশ পরিস্থিতিটাও আমাদের তৈরি করতে হবে। আমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নোনা থিয়েটারের এই মঞ্চ থেকে আরও একবার সাধারণ মানুষের কাছে আমার আবেদন থাকবে, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের চারপাশের মানুষজন কে কেমন আছে সেটা খোঁজ নিন এবং আপনারা সবাই কিন্তু ভালো থাকার চেষ্টা করুন। এই পৃথিবী আবার শান্ত হোক, সবাই ভালো থাকবেন। জনসচেতনতার বার্তা আমরা দিতে চেয়েছি আপামর জনসাধারণের মাঝে। সেই বার্তায় আমাদের যাকে সাড়া দিয়ে আমাদের মঞ্চে এখন উপস্থিত ছিলেন কাকদ্বীপ বিপিএইচসি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গৌরহরি মণ্ডল মহাশয়। যে বার্তা তিনি পৌঁছে দিলেন আমাদের এই মঞ্চ থেকে প্রতিটি মানুষের কাছে, আমরা আশা করব তার সেই বার্তায় প্রতিটি মানুষ আরো বেশি করে সজাগ হবেন, সচেতন হবেন, লড়বেন এই অতিমারীর বিরুদ্ধে। আমাদের থিয়েটার গ্রুপের পক্ষ থেকে তাকে জানাই আমাদের অভিনন্দন, আমাদের অন্তরতম কৃতজ্ঞতা। যে জনসচেতনতার বার্তা দিতে চেয়েছি আমরা আমাদের এই মঞ্চ থেকে, তাতে সামিল হয়েছেন মহকুমা আরক্ষা আধিকারিক কাকদ্বীপ মহকুমা শ্রী অনিল কুমার রায় মহাশয়। আমরা তার কাছে জানতে চাইব প্রশাসনের পক্ষ থেকে যারা আক্রান্ত অনাক্রান্ত আমাদের সবার জন্যই কি ব্যবস্থা নেওয়া হয়েছে কিংবা আগামী দিনে কি ধরনের পরিকল্পনা রয়েছে, সবকিছুই আমরা তার কাছে জানতে চাইব। তার মূল্যবান আলোচনায় আমরা সমৃদ্ধ হব। আমি তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। করোনা মোকাবিলায় নোনা থিয়েটার কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় প্রথমে কাকদ্বীপ মহকুমা পুলিশের পক্ষ থেকে এবং সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে নোনা থিয়েটারের মাননীয় সভাপতি, সম্পাদক এবং সমস্ত সংস্কৃতি জগতের বন্ধুদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ডাক্তার গৌরহরি মণ্ডল
যিনি আমাদের কাকদ্বীপ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একজন স্বনামধন্য চিকিৎসক, তাকে আমার কৃতজ্ঞতা। তিনি খুব সুন্দরভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন। সাংবাদিক বন্ধুরা যারা আমাদের কথাগুলো মানুষের কাছে তুলে ধরছেন, আমাদের আবেদনগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকেও কাকদ্বীপ মহকুমা পুলিশের পক্ষ থেকে এবং সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা। করোনা বা কোভিড-19 এই রোগটার ভয়াবহতা কত দ্রুত কীভাবে সংক্রামিত হতে পারে এটা কিন্তু ইতিমধ্যেই আমরা জেনে গেছি। ডাক্তারবাবু খুব ভালো করে এটা ব্যাখ্যা করেছে। এই করোনা মোকাবিলার ক্ষেত্রে একদিকে চিকিৎসক, একদিকে আমরা যারা আইন রক্ষার কাজ করে থাকি, যারা মানুষের জীবন সম্পত্তি রক্ষার জন্য সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত, তারা এবং এলাকার সমস্ত সৌহার্দ্যপূর্ণ মানুষ সরকারি নির্দেশ পেলে আমরা কিন্তু গত কয়েক মাস ধরে কাজ করে চলেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত করোনায় মানুষের যে মৃত্যুর সংখ্যা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে 2% আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। কিন্তু এই রোগ যে দ্রুত সংক্রামিত করবার ক্ষমতা কিন্তু অনেক বেশি। অর্থাৎ একজনের যদি এই রোগটা দেখা দেয়, সংক্রামিত হয় কোন বাড়িতে, তাহলে দেখা যাচ্ছে সেই বাড়ির যারা অন্যান্য মানুষেরা রয়েছেন তারা যদি বাড়িতে প্রপার ডিস্টেন্সিং মেনটেন না করেন, যে গভর্নমেন্টের যে অ্যাডভাইসরিগুলো রয়েছে, স্বাস্থ্য বিভাগের যে সমস্ত নির্দেশিকা রয়েছে সেগুলো যদি ঠিক মতো মেনে না চলেন, তাহলে কিন্তু সেই বাড়ির অন্যান্য যারা রয়েছে মেম্বার্স, তাদের প্রত্যেকেরই কিন্তু সংক্রামিত হওয়ার আশঙ্কা কিন্তু খুবই বেশি থাকে। এই জন্যেই কিন্তু আমরা যেটা পুলিশের পক্ষ থেকে যেটা করতে চাইছি, নতুন করে কিছু ভাবনা আমাদের নেই। আমাদের দেশে যে সংবিধান রয়েছে, আমাদের দেশে যে প্রচলিত আইন রয়েছে, সেই আইন এবং সংবিধানের যে মান্যতা, এটাকে দিয়েই যদি আমরা প্রত্যেকটা মানুষ যদি এইগুলি আমরা মেনে চলি, আমরা গভর্নমেন্টের যে অ্যাডভাইসগুলো যদি আমরা মেনে চলি, তাহলেই কিন্তু করোনাকে আমরা মোকাবিলা করতে পারবো। করোনার এই ভয়াবহ সংক্রামিত করবার যে ক্ষমতা, এটাকে আমরা কিন্তু প্রতিরোধ করতে পারবো। করোনা মোকাবিলায় ডাক্তারবাবুরা যেমন একসময় কাজ করছেন, আমাদের যে টিম ওয়ার্ক রয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সবাই, আমরা অন্যান্য সমস্ত দপ্তরগুলোকে নিয়ে কিন্তু আমরা একসঙ্গে কাজ করছি। তাতে আমরা যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিচ্ছি সেটা হলো, প্রথমে আমরা দেখতে চাইছি যে কোনো এলাকায় কেউ করোনা রোগের কোনো লক্ষণ কারোর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কিনা। এরকম কোনো মানুষকে পেলে প্রথমে তাকে আইসোলেট করাটা জরুরি। এই আইসোলেট করতে গিয়ে কখনো আমাদের স্বাস্থ্য বিভাগের লোকেরা কখনো বাধা পান, কখনো মানুষের কাছ থেকে কোঅপারেশনের অভাব বোধ করেন। সেই সব ক্ষেত্রে কিন্তু কখনো পুলিশকে কড়াকড়ি করতে হয়। পুলিশ গিয়ে আমাদের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে, ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ রেখে যাতে সেই লোকটাকে আইসোলেট করতে বাধ্য করা যায় তার ব্যবস্থা করা হয়। আপনারা জানেন যে সরকার যখন কোনো নির্দেশ দেন কোনো কিছু মেনে চলবার জন্য, সেই নির্দেশটা ভায়োলেট করাটা একটা অপরাধ। ভারতীয় দণ্ডবিধি আইনে 188 ধারা, এটা নতুন কোনো আইন নয়, পুরনো একটা আইন। এই আইন হচ্ছে ভায়োলেশন অফ দি অর্ডার প্রমালগেটেড বাই পাবলিক সার্ভেন্ট। অর্থাৎ কোনো সরকারি তরফ থেকে যদি কোনো নির্দেশ দেওয়া হয়, সেটা যদি ইন্টেনশনালি কেউ ভায়োলেট করেন, তাহলে সেটা একটা ক্রিমিনাল অফেন্স এবং এটা কগনিজেবল অফেন্স, অর্থাৎ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যায় এমন একটা অপরাধ। সেই কারণের জন্য এই আইনটাকে আরো বেশি করে প্রয়োগ করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই করোনা মোকাবিলার সময়। আরেকটা আইন যেটা 2005 সালে তৈরি হয়েছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005, এই আইনটাও কিন্তু আমাদের দেশে ছিল। এগুলো কিন্তু খুব কম প্রয়োগ করা হতো, কিন্তু নতুন করে আবার এই করোনা মোকাবিলা করবার জন্য কিন্তু এই আইনটাও কিন্তু আমরা এখন প্রয়োগ করছি, কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। তাহলে এই আইনের ভায়োলেশনগুলো কোথায়, অর্থাৎ কী কী ক্ষেত্রে এই আইনটা লাগু হতে পারে? সরকারি পক্ষ থেকে যেটা বলা হয়েছে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। এটা যদি ডিস্টেন্সকে মেনটেন না করেন, একসঙ্গে অনেক লোক যদি অ্যাসেম্বল হয়ে যান একই জায়গায়, অন্যের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে, তাহলে কিন্তু তাকে গ্রেপ্তার করা যেতে পারে। মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে, প্রপার 3 লেয়ার মাস্ক সবাই ব্যবহার করবেন, এটা বলা হয়েছে। অর্থাৎ বাড়ির বাইরে যখন বেরোবে, অর্থাৎ যেখানে মানুষ সবার থেকে 6 ফিট 7 ফিট দূরে মানুষ রয়েছেন বা আরও কাছাকাছি রয়েছেন, সেরকম জায়গায় মাস্ক ব্যবহার করাটা অবশ্যই কিন্তু ইট ইজ ম্যান্ডেটরি একটা অর্ডার। এই অর্ডারের ভায়োলেশন ইজ এ ক্রিমিনাল অফেন্স এবং এর জন্যে আপনাকে কিন্তু গ্রেপ্তার করা যেতে পারে, আপনার অপরাধ হবে
ভারতীয় দণ্ডবিধি আইনের 188 ধারা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটা রয়েছে আমাদের, সেই অ্যাক্টের 51(b) ধারাতে আপনার অপরাধ, এবং এই অপরাধের জন্য আপনি গ্রেপ্তার হতে পারেন, এই অপরাধের জন্য আপনাকে কোর্টে চালান করা যেতে পারে এবং আপনার শাস্তি হতে পারে। খুবই লজ্জার দুঃখের হলেও সত্যি আমরা প্রতিনিয়ত দেখতে পাই, রাস্তায় যখনই বেরোই কিছু না কিছু মানুষের মধ্যে এখন আমরা কিন্তু ভায়োলেশন দেখতে পাই। আমরা জানি যে এরকম একটা ভয়াবহ করোনা পরিস্থিতি এটা হঠাৎ করে এসেছে, কেউ করোনায় আক্রান্ত হলে সেই মানুষটি কিন্তু দায়ী নয়। আমাকে সজাগ থাকতে হবে, আমাকে সরকারি নিয়ম নীতি যে নির্দেশগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে। এইবার এই মেনে চলার পরেও যদি কেউ আক্রান্ত হন তার সেটা দুর্ভাগ্যের হতে পারে, কিন্তু সে যদি কাউকে দায়ী করা যায় না। আমরা কখনো কখনো দেখতে পাই যে একটা করোনা রোগে আক্রান্ত ব্যক্তি তার পরিবারকে কখনো কখনো বয়কট করবার একটা মানসিকতা কখনো কখনো দেখতে পাই। এটা অনেকটা কমেছে, ইদানিং আমি দেখছি কিছুটা কমেছে, কিন্তু প্রথম দিকে এটা খুব বেশি দেখতে পাওয়া গেছে। ডাক্তারবাবু খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন যে করোনা রোগ মানেই কিন্তু মৃত্যু নয়। করোনা রোগ মানেই এমন নয় যে সেই মানুষটা পঙ্গু হয়ে যাবে। করোনা রোগের চিকিৎসা বেরোয়নি বা প্রতিষেধক এখনো বেরোয়নি ঠিক, অন্যান্য ভাইরাসেরও কোনো চিকিৎসা বেরোয়নি। কোনো ভাইরাসেরই কিন্তু কোনো চিকিৎসা কিন্তু সারা বিশ্বের কোথায় বেরিয়ে। ভাইরাস এমন একটা রোগ, তার কোনো চিকিৎসা নেই। তাদের সিমটমগুলো তৈরি হয় ভাইরাস থেকে, সেই সিমটমগুলোর উপরে ডাক্তারবাবুরা কিছু ম্যানেজমেন্ট, কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকেন। যেমন শ্বাসকষ্ট হলে বা জ্বর হলে তার জন্য যে আনুষঙ্গিক কিছু চিকিৎসা সেটা দিয়ে থাকেন। কিন্তু করোনা রোগের যে মূল কারণ সেটাকে নির্মূল করবার কোনো ওষুধ কিন্তু এখন পর্যন্ত বেরোয়নি। এর যেটা রিমেডি সেটা হচ্ছে ভ্যাকসিনেশন, সেটাই বেরোতে পারে, সেটাই আবিষ্কৃত হতে পারে, তারই চেষ্টা চলছে সারা বিশ্বব্যাপী। তাহলে এরকম একটা পরিস্থিতিতে যে কোনো মানুষ রোগে সংক্রামিত হতেই পারে। আজকে যিনি হয়েছেন, আজকে যারা সমালোচনা করছেন যে এই রোগে আক্রান্ত হয়েছে একে বয়কট করুন বা এরকম ধরনের যারা দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলেন, দিস ইজ অলসো এ ক্রিমিনাল অফেন্স। এটা মনে রাখতে হবে, এটা বলবার বা এটা করবার কোনো অধিকার আমাদের কাছে নেই। কেউ আক্রান্ত হলে তার চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। পুলিশ, স্বাস্থ্য বিভাগ তাকে যথাযথ জায়গায় পৌঁছে দেবে। কেউ অ্যাসিমটোমেটিক যদি থাকেন তাহলে সেফ হোমে থাকবে, কেউ যদি সিমটোমেটিক থাকেন তাহলে তার প্রপার কোভিড হসপিটালে তার চিকিৎসা হবে। কিন্তু তার গোটা ফ্যামিলির লোক যারা রয়েছেন, তার প্রাইমারি কন্ট্যাক্ট বা সেকেন্ডারি কন্ট্যাক্ট, তাকে আইসোলেশনে রাখতে হবে, কোয়ারেন্টাইনে রাখতে হবে। গভর্নমেন্ট কোয়ারেন্টাইন হতে পারে বা তার যেটা নিজের বাড়িতেও তাকে কোয়ারেন্টাইনে রাখা যেতে পারে। কিন্তু এটা অবশ্য করতেই হবে, কোয়ারেন্টাইন রাখাটা এটা কিন্তু জরুরি, কেননা তাকে আইসোলেশন করে রাখতেই হবে, তার থেকে দূরত্বে থাকতে হবে। একই বাড়ির মধ্যে যদি কেউ থাকেন, বাড়ির মধ্যে যদি কেউ আইসোলেশনে থাকেন তার মনে রাখতে হবে তাকে আলাদা টয়লেট ইউজ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। কিন্তু এছাড়া আমরা কি তাকে সামাজিকভাবে বয়কট করে দেবো, তার বাড়িতে কোনো খাবার পৌঁছাবে না, দোকান থেকে তাকে কোনো জিনিস দেওয়া হবে না, এটা করবার কিন্তু কোনো অধিকার নেই। এটা একটা দণ্ডনীয় অপরাধ। এর জন্য কিন্তু এক্সটর্শন থেকে শুরু করে নানা রকম যে সমস্ত আমাদের দেশে প্রচলিত আইন রয়েছে তার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করবার সুযোগ কিন্তু রয়েছে। তো সেই কারণে আমার যেটা মনে হয় যে 3-4টে জিনিস যদি আমরা প্রত্যেকে মেনে চলি, সেটা হলো ডাক্তারবাবুরা যে অ্যাডভাইসগুলো দিচ্ছেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, অন্তত 2 মিটার ডিস্টেন্স মেনটেন করে চলা অপরের থেকে, প্রপার মাস্ক ব্যবহার করা, এবং মাস্কটা ব্যবহার করে একবার ব্যবহার করার পরে ভালো করে সাবান জলে বা সার্ফের জলে ভালো করে ধুয়ে দেওয়া। আমার যেটা ডাক্তারবাবুদের কাছ থেকে শুনেই আমার যেটা মনে হয়েছে সেটা হলো এই সাবান জল বা সার্ফ বা হ্যান্ড ওয়াশ, এটা কিন্তু যে কোনো ভাইরাসকেই কিন্তু আমরা 20 থেকে 40 সেকেন্ড যদি এটাকে ভালো করে ওয়াশ করি কোনো জিনিসকে, সে হাত হতে পারে, তার হাতটা আমাদের এতটাই সেন্সিটিভ জিনিস যে হাতে আমরা কিন্তু বিভিন্ন সময় আমাদের কাছে কোনো জিনিস থাকলে, একটা চেয়ারে বসেছিলাম, আমার চেয়ারের মধ্যে কিন্তু আমার হাতটা টাচ করতে হয়েছে, অটোমেটিক কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ হয়ে যায়। সেই জন্য হাতটা অত্যন্ত সেন্সিটিভ একটা জিনিস, এটাকে পরিষ্কার ঘন ঘন করা অত্যন্ত জরুরি। এবং সাবান জল দিয়ে যদি ওয়াশ করা যে কোনো ভাইরাস 40 সেকেন্ড 20 থেকে 40 সেকেন্ড যদি ওয়াশ করা যায়, তার অবশ্যই কিন্তু যে কোনো ভাইরাস নির্মূল হবেই হবে। কিন্তু আমি ওয়াশ করার বদলে যদি আমি চোখে মুখে হাত দিই, চোখ, মুখ আর হচ্ছে না, এই 3টে মাধ্যম, 3টে জায়গা দিয়ে আমাদের শরীরে এই রোগটা সংক্রামিত হতে পারে। এই 3টে জায়গায় যদি কোনো স্পর্শ না হয় বা ডাইরেক্টলি ড্রপলেট, হাঁচি কাশির মাধ্যমে যদি আমাদের নাকে, মুখে বা চোখে না প্রবেশ করতে পারে, তাহলে কিন্তু করোনা থেকে মুক্ত থাকার সম্ভাবনাটাই অনেকটা বেশি থাকে। তো যেটা বলছিলাম, পুলিশের পক্ষ থেকে যেটা বলার যে যদি
কেউ করোনা রোগে আক্রান্ত হন, যদি কোনো উপায় আপনারা খুঁজে না পান, আপনারা লোকাল থানায় যোগাযোগ করুন। থানায় আমাদের স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রপার জায়গায় পৌঁছে দেবে। যদি অ্যাসিমটোমেটিক হলে তাকে সেফ হোমে রাখার বন্দোবস্ত করবে। সরকারিভাবে সেফ হোম রাখা হয়েছে। আমরা জানি যে আমাদের এই মহকুমাতে এখানে নর্থ 8-এ একটা সেফ হোম রাখা আছে, আর একটা সেফ হোম রাখা আছে, দুটো সেফ হোম রয়েছে, সেফ হোম রাখা যাবে। আর যদি কারো সিমটম থাকে, অর্থাৎ জ্বর, হাঁচি, কাশি বা ইত্যাদি কিছু থাকে, সমস্যা থাকে, রোগীর লক্ষণ দেখতে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তাকে প্রভাব কোভিড হাসপাতালে রাখা হবে। আমার আপনাদের এই নোনা থিয়েটারের মঞ্চ থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা স্বাস্থ্য বিভাগের এই নির্দেশ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ, আমাদের রাজ্য সরকারের নির্দেশ, কেন্দ্রীয় সরকারের নির্দেশ, পুলিশের পক্ষ থেকে যে আবেদনগুলো আমরা সবাই টাইম টু টাইম রাখছি, আবেদনগুলো আপনারা মেনে চলুন। তার মধ্যে অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করুন, প্রপার ওয়েতে মাস্ক ব্যবহার করুন, বা ব্যবহার করে মাস্কটাকে ধুয়ে রোদে শুকিয়ে আবার ব্যবহার করুন। অন্তত দুটো করে মাস্ক প্রত্যেকে বাড়িতে রাখুন। যেমন আমরা খাবার খাই, যেমন আমরা পোশাক করি, সেরকম একটা নিত্য ব্যবহার্য জিনিস হয়ে দাঁড়িয়েছে মাস্ক। এবং স্যানিটাইজার নিজের পকেটে রাখুন। স্যানিটাইজার যখন যেরকম প্রয়োজন হবে, যদি কোথায় কোনো আপনার হাতের সঙ্গে কোনো স্পর্শ হয়ে যায় কোনো জিনিসের, তাহলে অবশ্যই কিন্তু স্যানিটাইজ করে দিন হাতটাকে, যদি জল না থাকে। বাড়িতে আপনার বাড়িতে যদি কেউ লোক আসে, কোনো মানুষ আসেন, বাড়ির মুখেই আপনি সাবান এবং বালতিতে জল রাখুন বা জলের ট্যাপের বন্দোবস্ত রাখুন, যেখানে মানুষ হাত ধুয়ে ঢুকতে পারে। যেমন আমাদের অফিসগুলোতে আমরা এটা করেছি, মানুষ যারাই ঢুকবেন আগে হাতটাকে সাবান জলে ভালো করে ধুয়ে দেবে, তার ব্যবস্থা কিন্তু অফিসের সামনে আমরা দেখেছি। প্রত্যেকটা পুলিশের বিভিন্ন দপ্তর যেগুলো রয়েছে, থানা বা আমাদের অফিসগুলোতে আমরা এটা দেখেছি। এবং মানুষ যাতে একদম মুখোমুখি আমাদের থানার আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারে, খানিকটা ডিস্ট্যান্স মেনটেন করে কথা বলতে পারে, তার জন্য প্রপার ব্যারিকেডিং বা সিস্টেমগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি। এটা মানুষকে হয়রান করবার জন্য নয়। এই যে লকডাউন যেটা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই লকডাউনটাকে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করেছি অ্যাজ দ্য মেম্বার্স অফ ল এনফোর্সিং এজেন্সি। এটা মানুষকে হয়রান করবার জন্য নয়, এটা মানুষকে রক্ষা করবার জন্য। আমাদের মনে রাখতে হবে যে লকডাউন আমাদের মেনে চলতে হবে। একেবারেই মানুষের বেঁচে থাকার জন্যে অত্যন্ত প্রয়োজনীয় যেটা রয়েছে, বাজার করা, খাবার সংগ্রহ করা, ওষুধ সংগ্রহ করা, এই সব জিনিসগুলো ছাড়া লকডাউনের দিনে আমরা বাড়ির বাইরে বেরোবো না, এটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই বাড়ির বাইরে বেরোনোটাই কিন্তু একটা ক্লিয়ার ভায়োলেশন অফ ল, ক্লিয়ার ভায়োলেশন অফ গভর্নমেন্ট অর্ডার, অ্যান্ড ইট ইনভাইটস এ ক্রিমিনাল কেস এগেনস্ট দ্য ভায়োলেটার। এটা আমাদের মনে রাখতে হবে এবং তাকে গ্রেপ্তার করা হতে পারে। আজকে আমি যখন অফিস থেকে এখানে আসছিলাম, হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে দিয়ে, এখানে আমি দেখছিলাম যে অন্তত 10% লোক মাস্ক পরেনি, তাকে ধমকাতে হলো, ধমকে বাড়ি পাঠিয়ে দিলাম। এটা খুব লজ্জার হলো সত্যি যে এতদিন ধরে আমাদের যারা মেডিকেল অফিসাররা, আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমাদের সমস্ত টিভি চ্যানেলগুলো, মিডিয়া একটা খুব সদর্থক ভূমিকা কিন্তু পালন করে চলেছে। প্রতিদিন করোনা নিয়ে মানুষকে অ্যাওয়ার্ড করবার জন্য আমাদের সাংবাদিক বন্ধুদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারি নির্দেশগুলো, আমাদের আবেদনগুলো মানুষের কাছে তুলে ধরবার তারাই সব থেকে বেশি চেষ্টা করছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এখন এক শ্রেণীর মানুষ কিন্তু তারা আইনকে আইন বলে মানতে চান না। তারা নিজেরাও আক্রান্ত হবেন, অন্য মানুষকেও তারা সংক্রামিত করবেন। তাদের পরিবারের প্রতি তাদের দায়বদ্ধতা নেই, সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা নেই, দেশের প্রতি তাদের সম্মান নেই, রাজ্যের প্রতি তাদের সম্মান নেই। এই মানুষগুলোর কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আরেকবার আমার আবেদন থাকবে যে আপনারা সরকারি যে নির্দেশ সেটা মেনে চলুন, কঠোরভাবে মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলুন, ঘন ঘন হাত সাবান দিয়ে পরিষ্কার করুন, প্রপার ওয়েতে আপনারা গভর্নমেন্টের অ্যাডভাইসগুলোকে মেনে চলুন। আর লকডাউনের যখন নির্দেশ থাকবে তখন আপনারা এই নির্দেশটা কিন্তু 100% মেনে চলুন। দোকানদারদের কাছে আমরা আবেদন রেখেছি এই চ্যানেলের মাধ্যমে, আর একটা আমি আবেদন রাখবো, যখন লকডাউন না থাকে তখন মানুষের প্রয়োজনে, মানুষের বাঁচার প্রয়োজনে দোকানগুলোকে খোলা রাখতে হয়। অর্থাৎ আমাদের প্রত্যেকেই কিন্তু খাবার খেতে হয়, আমাদের প্রত্যেককে পোশাক পরতে হয়, আমাদের প্রত্যেকের এই জীবনে কিন্তু অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু কাজে লাগে। তেমনি দোকানদাররা তারা কিন্তু এইগুলো বিক্রি করে তারা কিন্তু জীবিকা অর্জন করে, তারাও বেঁচে থাকে। সেজন্যে লকডাউন তো আজীবন ধরে চলতে পারে না, তাহলে মানুষ না খেয়ে ইনস্ট্যান্টলি মারা যাবে। লকডাউনটা বাধ্য হয়ে যেখানে উপায় নেই তখনই কিন্তু সরকার লকডাউন করছে। তাই লকডাউনের দিনগুলোতে আপনারা যেমন মেনে চলবেন, যখন লকডাউন থাকবে না তখন কিন্তু আপনাদের গভর্নমেন্টের যে অ্যাডভাইসগুলো আছে এগুলো কিন্তু আপনারা মেনে চলবেন। দোকানদারদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা এবং আপনাদের সমস্ত কর্মচারী তারা দোকানে স্যানিটাইজার রাখুন, প্রপার মাস্ক ব্যবহার করুন, এবং বিনা মাস্কে যদি দোকানে কোনো জিনিস কিনতে আসেন তাকে রিফিউজ করুন, স্টেট হয়ে তাকে রিফিউজ করুন। এটা শুধু একজন দোকানদার করলে হবে না, সমস্ত দোকানদারকে মনে রাখতে হবে, কারণ এটা আপনাকে বাঁচানোর একটা প্রচেষ্টা, এটা আপনার সমাজকে, আপনার কাকদ্বীপ মহকুমাকে, এটা আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচানোর প্রয়াস, এটা আমাদের গোটা দেশকে, সারা বিশ্বকে বাঁচানোর প্রয়াস, আপনার প্রিয়জনকে রক্ষা করবার একটা প্রয়াস।
সে কারণে এটা আমাদের সবাইকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাবো, অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো যারা এরকম একটা ভার্চুয়াল একটা সভার আয়োজন করেছেন, যারা আমাদের এখানে কিছু কথা, কিছু আবেদন মানুষের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। নোনা থিয়েটার, যেটা আমাদের কাকদ্বীপ মহকুমার অত্যন্ত স্বনামধন্য একটা কালচারাল একটা প্রতিষ্ঠান। আমি শুনেছি নোনা থিয়েটার সম্পর্কে যে তারা এখানে থিয়েটারটাকে বাঁচিয়ে রেখেছে খুব সুন্দরভাবে। থিয়েটারটা আগে আমরা দেখতাম থিয়েটার খুবই জনপ্রিয় ছিল, এখন থিয়েটার বহু জায়গায় দেখতেও পাওয়া যায় না, থিয়েটার শোনার লোকের সংখ্যাও কমে গেছে। কিন্তু তার মধ্যে থেকেও কিছু মানুষ তারা বাঁচিয়ে রেখেছে, তারা অত্যন্ত দক্ষ, সাংস্কৃতিক দক্ষতা তাদের মধ্যে যেমন রয়েছে, তারা কিন্তু গোটা সমাজকে তারা কিন্তু এই ধরনের শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছে। কোনো একটা এলাকা, আমি পুলিশের কাজ করতে গিয়ে এটা আমার অভিজ্ঞতা বলতে পারি, কারণ আমি নিজে কিছুটা সঙ্গীত চর্চা বা সাংস্কৃতিক চর্চার কিছুটা ভালোবাসি, কিছুটা এর মধ্যে থাকি। তো আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা যে কোনো একটা এলাকা শিক্ষা এবং সংস্কৃতিতে যত বেশি সমৃদ্ধ হবে সেই এলাকায় অপরাধ তত কমবে। একটা মানুষ যদি শিক্ষিত হন, আমি বুঝবো যে সরকারি নির্দেশ তিনি তত বেশি মানবেন, আইন তত বেশি মেনে চলবেন। একটা এলাকা সাংস্কৃতিক দিক থেকে যত সমৃদ্ধ হবে সেই এলাকায় চুরি, ডাকাতি, রাহাজানি, খুনোখুনি এবং অন্য অপরাধ কিন্তু তত কমবে। সেই কারণে আমার অন্তরের গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নোনা থিয়েটারের মাননীয় সভাপতি, সম্পাদক এবং তার সমস্ত সদস্যকে, মাননীয় ডাক্তারবাবু, ডক্টর গৌরী মণ্ডলকেও আমার কৃতজ্ঞতা, এবং সাংবাদিক বন্ধুরা যারা আমাদের কথা মানুষের কাছে তুলে ধরছেন এবং প্রতিনিয়ত তুলে ধরতে থাকবেন, তাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা রইল, আমার আন্তরিক শ্রদ্ধা রইল। এবং আমরা এটাও আশা করবো যে মানুষের ফিডব্যাকটাও আপনাদের কাছ থেকে আমরা পাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সবাইকে আমার নমস্কার। পারে অপরাধ কমাতে, সর্বস্তরের মানুষকে সচেতন করে তুলতে, বিশেষত এই পরিস্থিতিতে এরকম একটা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই ভার্চুয়াল সভা থেকে যে বার্তা তিনি পৌঁছে দিলেন আপামর জনসাধারণের কাছে, আমরা আশা করব আপনারা তার মান্যতা দেবেন, আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন। কাকদ্বীপ নোনা থিয়েটারের পক্ষ থেকে আমি মাননীয় এসডিপিও সাহেবকে জানাই আমার অন্তরতম কৃতজ্ঞতা। ভালো থাকবেন। আগামী দিনে আমাদের কোনো প্রয়োজনে আমরা যাব আপনার কাছে, নেব আপনার সহযোগিতা। পাশাপাশি জানিয়ে রাখি, প্রতি বছরই আমরা নাট্যোৎসবের আয়োজন করি, এবছর করেছি, আগামী দিনেও করব যদি পরিস্থিতি ভালো হয়। সরকারি নির্দেশ যদি আমাদের পক্ষে যায় তাহলে অবশ্যই করব, সেগুলো যাবো স্যার আপনার কাছে সহযোগিতা দিতে। আমাদের পূর্বতন সাহেব যিনি ছিলেন, এসডিপিও সাহেব, তিনিও আসতেন, আমাদের পৃষ্ঠপোষক ছিলেন, শ্রী অশেষ বিক্রম দস্তিদার, উনি আসতেন আমাদের নাট্যোৎসবে, খুব ভালোবাসতেন। আমরা আপনার কাছেও যাব। ধন্যবাদ মাননীয় এসডিপিও সাহেবকে। এই সঙ্গে আমরা শেষ করলাম আমাদের এই ভার্চুয়াল সভার কাজ।